রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের ভাষায় শিক্ষা। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনা প্রসঙ্গে বলতে গেলে তিনি নিজে কি বলেছেন? তিনি বলেছেন যে আমি এই শিক্ষা প্রণালী চাই। সেই শিক্ষা প্রণালীটা কি সেটা জানার জন্য আমাদের এটা পড়তে হবে। অত্যন্ত বেদনার সঙ্গে আমার মনে এই কথাটি জেগে উঠেছিল, ছেলেদের মানুষ করে তুলবার জন্য যে একটা যন্ত্র তৈরি হয়েছে যার নাম স্কুল, সেটার ভিতর দিয়ে মানব শিশুর শিক্ষার সম্পূর্ণতা হতেই পারে না। এই শিক্ষার জন্য আশ্রমের দরকার, যেখানে আছে সমগ্র জীবনের সজীব ভূমিকা। তপবনের কেন্দ্রস্থলে আছেন গুরু, যিনি যন্ত্র নন, তিনি মানুষ। নিষ্ক্রিয়ভাবে মানুষ নন, সক্রিয়ভাবে, কেননা মনুষ্যত্বের লক্ষ্য সাধনে তিনি প্রবৃত্ত। এই তপস্যার গতিমান ধারায় শিষ্যদের চিত্তকে গতিশীল করে তোলা তার আপন সাধনারই অঙ্গ। শিষ্যদের জীবন এই যে প্রেরণা পাচ্ছে, সে তার অব্যবহিত সঙ্গ থেকে। নিত্য জাগরুক মানবচিত্তের এই সঙ্গ জিনিসটি আশ্রমের শিক্ষক সবচেয়ে মূল্যবান উপাদান। অধ্যাপনার বিষয় নয়, পদ্ধতি নয়, উপকরণ নয়, গুরুর মন প্রতি মুহূর্তে আপনাকে পাচ্ছে বলেই আপনাকে দিচ্ছে। পাওয়ার আনন্দ, দেওয়ার আনন্দেই নিজের সত্যতা স্বপ্রমাণ করে। যেমন যথার্থ ঐশ্বর্যের পরিচয় ত্যাগের স্বাভাবিকতায়। পণ্য উৎপাদন ব্যাপারটাকে বিপুল ও দ্রুত করার জন্যই আধুনিককালে যন্ত্রযোগে ভুরি উৎপাদনের প্রবর্তন। পণ্যবস্তু প্রাণবান নয়, হাইড্রোলিক জাঁতার চাপে তাদের কোনো কষ্ট নেই, কিন্তু শিক্ষা ব্যাপারটা ভুরি উৎপাদনের যান্ত্রিক চেষ্টায়, নীরস নৈবিত্তিক প্রণালীতে মানুষের মনকে পীড়িত করবেই। ধরে নিতে হবে সেই শিক্ষা আশ্রমের শিক্ষার কারখানা ঘর হবে না। এখানে প্রত্যেক ছাত্রের মনের ওপর শিক্ষকের প্রাণগত স্পর্শ থাকবে, তাতে উভয় পক্ষেরই আনন্দ। একদা একজন জাপানি ভদ্রলোকের বাড়িতে ছিলাম। বাগানের কাজে তার ছিল বিশেষ শখ। তিনি বলেছিলেন, আমি বৌদ্ধ মৈত্রীর সাধক, আমি ভালোবাসি গাছপালা। ওদের মধ্যে এই ভালোবাসার অনুভূতি প্রবেশ করে, ওদের কাছ থেকে সেই ভালোবাসারই পাই প্রতিদান। কেবলমাত্র নিপুণ মালির সঙ্গে প্রকৃতির এই শত আনন্দের যোগ থাকে না। বলা বাহুল্য, মানুষ মালির সম্বন্ধে একথা যে সম্পূর্ণ সত্য তাতে কোনো সন্দেহ নেই। মনের সঙ্গে মন মিলতে থাকলে আপনি জাগে খুশি, সেই খুশি সৃজন শক্তিশীল। আশ্রমের শিক্ষাদান এই খুশির দান। যাদের মনে কর্তব্যবোধ আছে কিন্তু খুশি নেই, তাদের দোসরা পথ। পুরাকালে আমাদের দেশের গৃহস্থ ধনের দায়িত্ব স্বীকার করতেন। যথাকালে যথাস্থানে যথাপাত্রে দান করার দ্বারা তিনি নিজেকেই জানতেন সার্থক। তেমনি তিনি জ্ঞানের অধিকারী ছিলেন। জ্ঞান বিতরণের দায়িত্ব তিনি স্বতই গ্রহণ করতেন। তিনি জানতেন, যা পেয়েছেন তা দেবার সুযোগ না পেলে পাওয়াই থাকে অসম্পূর্ণ। গুরু শিষ্যের মধ্যে এই পরস্পর সাপেক্ষ সহজ সম্বন্ধকেই আমি বিদ্যাদানের প্রধান মাধ্যস্থ বলে মেনেছি। আরও একটি কথা আমার মনে ছিল,
গুরুর অন্তরে ছেলে মানুষটি যদি একেবারে শুকিয়ে কাঠ হয়ে যায়, তাহলে তিনি ছেলেদের ভার নেওয়ার অযোগ্য হন। শুধু সামীপ্য নয়, উভয়ের মধ্যে প্রকৃতিগত সাযুজ্য ও সাদৃশ্য থাকা চাই, নইলে দেনা পাওনায় নারীর যোগ থাকে না। নদীর সঙ্গে যদি প্রকৃত শিক্ষকের তুলনা করি, তবে বলবো কেবল ডাইনে বাঁয়ে কতগুলো বুড়ো বুড়ো উপনদী যোগেই তিনি পূর্ণ নন। তার প্রথম আরম্ভের লীলাচঞ্চল কলহাস্যমুখর ঝর্ণার প্রবাহ পাথরগুলোর মধ্যে হারিয়ে যায়নি। যিনি জাত শিক্ষক, ছেলেদের ডাক পেলেই তার আপন ভিতরকার আদিম ছেলেটা আপনি ছুটে আসে, মোটা গলার ভিতর থেকে উচ্ছ্বসিত হয় প্রাণে ভরা কাঁচা হাসি। ছেলেরা যদি কোনো দিক থেকেই তাকে স্বশ্রেণীর জীব বলে চিনতে না পারে, যদি মনে করে লোকটা যেন প্রাগৈতিহাসিক মহাকায় প্রাণী, তবে থাবার আড়ম্বর দেখে নির্ভয়ে সে তার কাছে হাত বাড়াতেই পারবে না। সাধারণত আমরা গুরুরা প্রবীণতা সপ্রমাণ করতেই চান। প্রায় ওটা সস্তায় কর্তৃত্ব করবার প্রলোভনে ছেলেদের আঙিনায় চোপদার না নিয়ে এগোলে সম্ভ্রম নষ্ট হওয়ার ভয়ে তারা সতর্ক। তাই পাকা শাখায় কচি শাখায় ফুল ফোটাবার, ফল ফলাবার মর্মগত সহযোগ রুদ্ধ হয়ে থাকে। আর একটা গুরুতর কথা আমার মনে ছিল, ছেলেরা বিশ্ব প্রকৃতির অত্যন্ত কাছের সামগ্রী। আরাম কেদারায় তারা আরাম চায় না, গাছের ডালে তারা চায় ছুটি। বিরাট প্রকৃতির অন্তরে আদিম প্রাণের বেগ নিগূঢ়ভাবে চঞ্চল। শিশুর প্রাণে সেই বেগ গতি সঞ্চার করে। জীবনের আরম্ভে অভ্যাসের দ্বারা অভিভূত হওয়ার আগে কৃত্রিমতার জাল থেকে ছুটি পাওয়ার জন্য ছেলেরা ছটফট করতে থাকে। সহজ প্রাণ লীলার অধিকার তারা দাবি করে বয়স্কদের শাসন এড়িয়ে। আরণ্যক ঋষিদের মনের মধ্যে ছিল চিরকালের ছেলে, তাই কোনো বৈজ্ঞানিক প্রমাণের অপেক্ষা না করে তারা বলেছিলেন, যদিদং কিঞ্চ সর্বম প্রাণ এজতি নিঃসৃতম, এই যা কিছু সমস্তই প্রাণ হতে নিঃসৃত হয়ে প্রাণেই কম্পিত হচ্ছে। এ কি বর্গসের বচন? এ মহান শিশুর বাণী। বিশ্ব প্রাণের এই স্পন্দন লাগতে দাও ছেলেদের দেহে মনে। শহরের বোবা কালা মরা দেয়ালগুলোর বাইরে আমাদের আশ্রমের ছেলেরা এই প্রাণময়ী প্রকৃতিকে কেবল খেলায় ধুলায় নানা রকম করে কাছে পেয়েছে তা নয়। আমি গানের রাস্তা দিয়ে নিয়ে গেছি তাদের মনকে প্রকৃতির রংমহলে। তারপরে আশ্রমের প্রাত্যহিক জীবনযাত্রার কথা মনে পড়েছে। কাদম্বরীতে একটি বর্ণনা আছে, তপবনে আসছে সন্ধ্যা, যেন গোষ্ঠে ফিরে আসা পাটলি হোমধেনুটির মতো। শুনে মনে পড়ে যায় সেখানে গরু চড়ানো, গোদহন, সমিদ আহরণ, অতিথি সৎকার বা অতিথি পরিচর্যা, আশ্রম বালক বালিকাদের দিনকৃত্য, এই সব কর্মপর্যায়ের দ্বারা তপবনের সঙ্গে তাদের নিত্য প্রবাহিত জীবনের যোগধারা। প্রাণায়ামের ফাঁকে ফাঁকে কেবলই যে সাম মন্ত্র আবৃত্তি তা নয়, সহকারিতার সখ্য বিস্তারে সকলে মিলে আশ্রমের সৃষ্টিকার্য পরিচালন। তাতে করে আশ্রম হতো আশ্রমবাসীদের নিজ হাতের সম্মিলিত রচনা। কর্ম সমবায়ে আমাদের আশ্রমে এই সতত উদ্যমশীল কর্মসহযোগিতা কামনা করেছি।
মাস্টার মশাই গরু চড়াবার কাজে ছেলেদের লাগালে তারা খুশি হতো সন্দেহ নেই। দুর্ভাগ্যক্রমে এ যুগে তা সম্ভব হবে না। তবু শরীর মন খাটাবার কাজ বিস্তর আছে যা এ যুগে মানাতো। কিন্তু হায় রে, পড়া মুখস্থ সর্বদাই থাকে বাকি। পাতা ভরে রয়েছে কনজুগেশন অফ ইংরেজি ভার্বস। তা হোক, আমি যে বিদ্যানিকেতনের কল্পনা করেছি, পড়া মুখস্থর কড়া পাহারা ঠেলে ঠুলে তার মধ্যে পরস্পরের সেবা এবং পরিবেশ রচনার কাজকে প্রধান স্থান দিয়েছি। আশ্রমের শিক্ষাকে যথার্থভাবে সফল করতে হলে জীবনযাত্রাকে যথাসম্ভব উপকরণ বিরল করে তোলার আবশ্যকতা হয়ে ওঠে। মানুষের প্রকৃতিতে যেখানে জড়তা আছে, সেখানে প্রাত্যহিক জীবনযাত্রা কুশ্রী, উচ্ছৃঙ্খল এবং মলিন হতে থাকে। সেখানে তার স্বাভাবিক বর্বরতা প্রকাশে বাধা পায় না। ধনী সমাজে আন্তরিক শক্তির অভাব থাকলেও বাহ্যিক উপকরণ প্রাচুর্যে কৃত্রিম উপায়ে এই দীনতাকে চাপা দিয়ে রাখা যায়। আমাদের দেশে প্রায় সর্বত্রই ধনী গৃহে সদর অন্দরের প্রভেদ দেখলে এই প্রকৃতিগত তামসিকতা ধরা পড়ে। আপনার চারদিককে নিজের চেষ্টায় সুন্দর, সুশৃঙ্খল ও স্বাস্থ্যকর করে তুলে একত্র বাসের সতর্ক দায়িত্বের অভ্যাস বাল্যকাল থেকেই সহজ করে তোলা চাই। একজনের শৈথিল্য অন্যের অসুবিধা, অস্বাস্থ্য ও ক্ষতির কারণ হতে পারে, এই বোধটি সভ্য জীবনযাত্রার ভিত্তিগত। সাধারণত আমাদের দেশের গার্হস্থ্যের মধ্যে এই বোধের ত্রুটি সর্বদাই দেখা যায়। সহযোগিতার সভ্য নীতিকে সচেতন করে তোলা আশ্রমের শিক্ষার প্রধান সুযোগ। এই সুযোগটিকে সফল করার জন্য শিক্ষার প্রথম বর্গে উপকরণ লাঘব অত্যাবশ্যক। একান্ত বস্তুপরায়ণ স্বভাবে প্রকাশ পায় চিরবৃত্তি স্থূলতা। সৌন্দর্য এবং সুব্যবস্থা মনের জিনিস। সেই মনকে মুক্ত করা চাই কেবল আলস্য এবং অনৈপুণ্য থেকে নয়, বস্তুলুব্ধতা থেকে। রচনা শক্তির আনন্দ ততই সত্য হয় যতই তা জড় বাহুল্যের বন্ধন থেকে মুক্ত হতে পারে। বিচিত্র উপকরণকে সুবিহিতভাবে ব্যবহার করার সুযোগ উপযুক্ত বয়সে ও অবস্থায় লাভ করার সুযোগ অনেকের ঘটতে পারে, কিন্তু বাল্যকাল থেকেই ব্যবহার্য বস্তুগুলিকে সুনিয়ন্ত্রিত করবার আত্মশক্তিমূলক শিক্ষাটা আমাদের দেশে অত্যন্ত উপেক্ষিত হয়ে থাকে। সেই বয়সেই প্রতিদিন অল্প কিছু সামগ্রী যা হাতের কাছে পাওয়া যায় তাই দিয়েই সৃষ্টির আনন্দকে সুন্দর করে উদ্ভাবিত করার চেষ্টা যেন নিরলস হতে পারে, এবং সেই সঙ্গেই সাধারণের সুখ, স্বাস্থ্য, সুবিধা বিধানের কর্তব্যে ছাত্ররা যেন আনন্দ পেতে শেখে, এই আমার কামনা। আমাদের দেশে ছেলেদের আত্মকর্তৃত্বের বোধকে অসুবিধাজনক, আপদজনক ও ঔদ্ধত্য মনে করে সর্বদা দমন করা হয়। এতে করে পরনির্ভরতার লজ্জা তাদের চলে যায়। পরের প্রতি দাবির আবদার তাদের বেড়ে যায়। ভিক্ষুকতার ক্ষেত্রে তাদের অভিমান প্রবল হতে থাকে, আর পরের ত্রুটি নিয়ে কলহ করেই তাদের আত্মপ্রসাদ লাভ করে। এই লজ্জাকর দীনতা চারদিকেই সর্বদাই দেখা যাচ্ছে। এর থেকে মুক্তি পাওয়াই চাই। ছাত্রদের স্পষ্ট বোঝানো উচিত, যেখানে নালিশ কথায় কথায় মুখর হয়ে ওঠে, যেখানে সঞ্চিত আছে নিজেরই লজ্জার কারণ, আত্মসম্মানের বাধা। ত্রুটি সংশোধনের দায় নিজে গ্রহণ করার উদ্যম যাদের আছে, খুঁত করার কাপুরুষতায় তারা ধিক্কার বোধ করে।
আমার মনে আছে ছাত্রদের প্রাত্যহিক কাজে যখন আমার যোগ ছিল, তখন একদল বয়স্ক ছাত্র আমার কাছে নালিশ করেছিল যে অন্ন ভরা বড় বড় ধাতু পাত্র পরিবেশনের সময় মেঝের উপর দিয়ে টানতে টানতে তার তলা ক্ষয়ে গিয়ে ঘরময় নোংরামির সৃষ্টি হয়। আমি বললুম, তোমরা পাচ্ছ দুঃখ, অথচ স্বয়ং এর সংশোধনের চিন্তামাত্র তোমাদের মনে আসে না। তাকিয়ে আছো, আমি এর প্রতিবিধান করব। এই সামান্য কথাটা তোমাদের বুদ্ধিতে আসছে না যে ওই পাত্রটার নিচে একটা বিড়ে বেঁধে দিলেই ঘর্ষণ নিবারণ হয়। তার একমাত্র কারণ তোমরা জানো নিষ্ক্রিয়ভাবে ভক্তিত্বের অধিকার তোমাদের আর কর্তৃত্বের অধিকার অন্যের। এই রকম ছেলেই বড় হয়ে সকল কর্মই কেবল খুঁতখুঁতের বিস্তার করে নিজের মজ্জাগত অকর্মণ্যতার লজ্জাকে 10 দিকে গুঞ্জরিত করে তোলে। এই বিদ্যালয়ের প্রথম থেকেই আমার মনে ছিল আশ্রমের নানা ব্যবস্থার মধ্যে যথাসম্ভব পরিমাণে ছাত্রদের কর্তৃত্বের অবকাশ দিয়ে অক্ষম কলহপ্রিয়তার ঘৃণ্যতা থেকে তাদের চরিত্রকে রক্ষা করব। উপকরণের বিরলতা নিয়ে অসঙ্গত ক্ষোভের সঙ্গে অসন্তোষ প্রকাশের মধ্যেও চরিত্র দৌর্বল্য প্রকাশ পায়। আয়োজনের কিছু অভাব থাকা ভালো, অভ্যস্ত হওয়া চাই স্বল্পে। অনায়াসে প্রয়োজনের যোগান দেওয়ার দ্বারা ছেলেদের মনটাকে আদুরে করে তোলার, তাদের ক্ষতি করা। সহজেই তারা যে এত কিছু চায় তা নয়, তারা আত্মতৃপ্ত। আমরাই বড় লোকেরা চাওয়াটা কেবলই তাদের উপর চাপিয়ে তাদেরকে বস্তুর নেশাগ্রস্ত করে তুলি। গোড়া থেকেই শিক্ষার প্রয়োজন এই কথা ভেবে যে কত অল্প নিয়ে চলতে পারে শরীর মনের শক্তির সাম্যক রূপে চর্চা সেইখানেই ভালো করে সম্ভব, যেখানে বাইরের সহায়তা অনতিশয়। সেখানে মানুষের আপনার সৃষ্টি উদ্যম আপনি জাগে। যাদের না জাগে, প্রকৃতি তাদেরকে আবর্জনার মতো ঝেঁটিয়ে ফেলে দেয়। আত্মকর্তৃত্বের প্রধান লক্ষণ সৃষ্টিকর্তৃত্ব। সেই মানুষই যথার্থ স্বরাট, যে আপনার রাজ্য আপনি সৃষ্টি করে। আমাদের দেশের মেয়েদের হাতে অতি লালিত ছেলেরা মনুষ্যচিত সেই আত্মপ্রবর্তনার চর্চা থেকে প্রথম থেকেই বঞ্চিত। তাই আমরা অন্যদের শক্ত হাতের চাপে, অন্যদের ইচ্ছার নমুনায় রূপ নেবার জন্য অত্যন্ত কাদা মাখাভাবে প্রস্তুত। তাই আপিসের নিম্নতম বিভাগে আমরা আদর্শ কর্মচারী। এই উপলক্ষে আর একটা কথা আমার বলবার আছে। গ্রীষ্মপ্রধান দেশে শরীর তন্তুর শৈথিল্য বা অন্য যে কারণবশতই হোক, আমাদের মানস প্রকৃতিতে ঔৎসুক্যের অত্যন্ত অভাব। একমাত্র আমেরিকা থেকে জল তোলা বায়ুচক্র আনিয়েছিলাম। প্রত্যাশা করেছিলাম প্রকাণ্ড এই যন্ত্রটার ঘূর্ণিপাকার চালনা দেখতে ছেলেদের আগ্রহ হবে, কিন্তু দেখলাম অতি অল্প ছেলেই ওটার দিকে ভালো করে তাকালে। ওরা নিতান্তই আলগাভাবে ধরে নিলে ও একটা জিনিস মাত্র। কেবল একজন নেপালি ছেলে ওটাকে মন দিয়ে দেখেছে। টিনের বাস্ক কেটে সে ওর একটা নকল বানিয়েছে। মানুষের প্রতি আমাদের ছেলেদের ঔৎসুক্য দুর্বল, গাছপালা পশু পাখির প্রতিও। স্রোতের শ্যাওলার মতো ওদের মন ভেসে বেড়ায়, চারদিকের জগতে কোনো কিছুকেই আঁকড়ে ধরে না। নিরৎসুক্যই আন্তরিক নির্জীবতা। আজকের দিনে
যেসব জাতি সমস্ত পৃথিবীর উপর প্রভাব বিস্তার করেছে, সমস্ত পৃথিবীর সব কিছুরই ওপরে তাদের ঔৎসুক্যের অন্ত নেই। কেবলমাত্র নিজের দেশের মানুষ ও বস্তু সম্বন্ধে নয়। এমন দেশ নেই, এমন কাল নেই, এমন বিষয় নেই যার প্রতি তাদের মন ধাবিত হচ্ছে না। এমন দেশ নেই, এমন কাল নেই, এমন বিষয় নেই যার প্রতি তাদের মন ধাবিত না হচ্ছে। মন তাদের সর্বতোভাবে বেঁচে আছে। তাদের এই সজীব চিত্তশক্তি জয়ী হলো সর্বজগতে। পূর্বেই আভাস দিয়েছি, আশ্রমের শিক্ষা পরিপূর্ণভাবে বেঁচে থাকবার শিক্ষা। মরা মন নিয়ে পড়া মুখস্থ করে পরীক্ষায় প্রথম শ্রেণীর ঊর্ধ্ব শিখরে ওঠা যায়। আমাদের দেশে প্রত্যহ তার পরিচয় পাই। তারাই আমাদের দেশের ভালো ছেলে, যাদের মন গ্রন্থের পত্রচর, ছাপার অক্ষরে একান্ত আসক্ত, বাইরের প্রত্যক্ষ জগতের প্রতি যাদের চিত্তবিক্ষোভের কোনো আশঙ্কা নেই। এরা পদবী অধিকার করে, জগৎ অধিকার করে না। পদবী অধিকার করে, জগৎ অধিকার করে না। প্রথম থেকে আমার সংকল্প এই ছিল, আমার আশ্রমের ছেলেরা চারিদিকের জগতের অব্যবহিত সম্পর্কে উৎসুক হয়ে থাকবে, সন্ধান করবে, পরীক্ষা করবে, সংগ্রহ করবে। অর্থাৎ এখানে এমন সকল শিক্ষক সমবেত হবেন যাদের সৃষ্টি বইয়ের সীমানা পেরিয়ে গেছে, যারা চক্ষুষ্মান, যারা সন্ধানী, যারা বিশ্ব কৌতূহলী, যাদের আনন্দ প্রত্যক্ষ জ্ঞানে এবং সেই জ্ঞানের বিষয় বিস্তারে যাদের প্রেরণা শক্তি, সহযোগিতা মণ্ডল সৃষ্টি করে তুলতে পারে। সবশেষে বলবো, আমি যেটাকে সবচেয়ে বড় মনে করি এবং যেটা সবচেয়ে দুর্লভ, তারাই শিক্ষক হবার উপযুক্ত যারা ধৈর্যবান। ছেলেদের প্রতি স্নেহ যাদের স্বাভাবিক। শিক্ষকের নিজের চরিত্র সম্বন্ধে যথার্থ বিপদের কথা এই যে, যাদের সঙ্গে তাদের ব্যবহার ক্ষমতায় তারা তাদের সমকক্ষ নয়, তাদের প্রতি সামান্য কারণে অসহিষ্ণু হওয়া এবং বিদ্রূপ করা, অপমান করা, শাস্তি দেওয়ার অনায়াসেই সম্ভব। যাকে বিচার করা যায় তার যদি কোনো শক্তি না থাকে, তবে অবিচার করাই সহজ হয়ে ওঠে। ক্ষমতা ব্যবহার করবার স্বাভাবিক যোগ্যতা যাদের নেই, অক্ষমের প্রতি অবিচার করতে কেবল যে তাদের বাঁধা থাকে তা নয়, তাদের আনন্দ থাকে। ছেলেরা অবধ হয়ে, দুর্বল হয়ে মায়ের কোলে আসে, সেই জন্যে তাদের রক্ষার প্রধান উপায় মায়ের মনে অপর্যাপ্ত স্নেহ। এই জন্য তাদের রক্ষার প্রধান উপায় মায়ের মনে অপর্যাপ্ত স্নেহ। তৎসত্ত্বেও স্বাভাবিক অসহিষ্ণুতা ও শক্তির অভিমান স্নেহকে অতিক্রম করে ছেলেদের উপরে অন্যায় অত্যাচার প্রবৃত্ত করে। ঘরে ঘরে তার প্রমাণ দেখা যায়। ছেলেদের মানুষ হবার পক্ষে এমন বাধা অল্পই আছে। ছেলেদের কঠিন দণ্ড, চরম দণ্ড দেওয়ার দৃষ্টান্ত দেখলে আমি শিক্ষককে দায়ী করে থাকি। পাঠশালার মূর্খতার জন্যে ছাত্রদের পরে যে নির্যাতন ঘটে, তার 12 আনা অংশ গুরুমশাইয়ের নিজেরই প্রাপ্য। বিদ্যালয়ের কাজে আমি যখন নিজে ছিলুম, তখন শিক্ষকের কঠোর বিচার থেকে ছাত্রকে রক্ষা করা আমার দুঃসাধ্য সমস্যা ছিল। অপ্রিয়তা স্বীকার করে আমাকে কথা বোঝাতে হয়েছে। শিক্ষার কাজটাকে বলের দ্বারা সহজ করবার জন্যেই যে শিক্ষক আছেন তা নয়। আজ পর্যন্ত মনে আছে, চরম শাসনে থেকে এমন অনেক ছাত্রকে রক্ষা করেছি। আজও পর্যন্ত মনে আছে, চরম শাসন থেকে এমন অনেক ছাত্রকে রক্ষা করেছি যার জন্য অনুতাপ করতে হয়নি। রাষ্ট্রতন্ত্রের কি আর শিক্ষাতন্ত্রেই কি? কঠিন শাসননীতি শাসয়িতারই অযোগ্যতার প্রমাণ।
এখানে রবীন্দ্রনাথের শিক্ষা প্রণালী সম্বন্ধে আলোচনা করা হলো। রবীন্দ্রনাথ চেয়েছিলেন যে ঘরের মধ্যে শিক্ষা নয়, শ্রেণীকক্ষের মধ্যে শিক্ষা নয়, উন্মুক্ত প্রকৃতির মধ্যে শিক্ষা। তিনি শিক্ষক, আদর্শ শিক্ষকের কথাও এখানে তিনি বললেন যে শিক্ষক মারধর করবেন না, শক্তি দেখানোর চেষ্টা করবেন না, তিনি সহিষ্ণুতা দেখাবেন এবং সহিষ্ণুতা দেখিয়ে ধৈর্যের সাথে ছাত্রের চরিত্র বদলানোর চেষ্টা করবেন। কারণ ছাত্র একটা ছোট কাদার তাল, তাকে যেমনভাবে গড়ে তুলবে সে সেমনভাবেই গড়ে উঠবে। ছাত্রছাত্রীকে প্রকৃতির সঙ্গে মেশার সুযোগ করে দিতে হবে, তাকে বস্তু নির্ভর জীবনের জন্য তৈরি না করে পড়া মুখস্থ করার জন্য চাপ না দিয়ে তাকে স্বতঃপ্রণোদিতভাবে প্রকৃতি থেকে জ্ঞান আহরণ করার সুযোগ করে দিতে হবে। তার মানব মনের বিকাশ ঘটাতে হবে এবং এই ভাবেই একজন শিশুকে একজন বলিষ্ঠ নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে। তাকে যন্ত্র হিসাবে নয়, তাকে একটা সজীব প্রাণের মানুষ বা সজীব প্রাণের ব্যক্তিত্ব হিসাবে গড়ে তুলতে হবে। রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা অত্যন্ত সহজ সরল, যা প্রকৃতির মধ্যে থেকে প্রকৃতির জন্য সেবা, এই সমাজের জন্য সেবা, মানুষের মনের মধ্যেকার শৈশবকে ধরে রাখা, তার এই লেখার মধ্যে আমরা পাই। যে শিক্ষককে একটি ছাত্রছাত্রীকে শেখানোর জন্য তাকেও শৈশবের কৌতূহল জানার অদম্য ইচ্ছা থাকতে হবে এবং তার মধ্যে একটা ছেলে মানুষীও থাকতে হবে, তবেই ছাত্রদের মনের মধ্যে সেই শিক্ষক জায়গা করে নিতে পারবেন। এই যে শিক্ষা নামক জাঁতা বা যন্ত্রটি আবিষ্কৃত হয়েছিল, যেখানে মানুষ তৈরি করা, চাকরির জন্য মানুষ তৈরি করা, পেশার জন্য মানুষ তৈরি করা নয়, তাকে প্রকৃত নাগরিক হিসাবে গড়ে তোলা, তাকে প্রকৃত ভবিষ্যতের ভাবী শিক্ষক হিসাবে গড়ে তোলা শুধু নয়, সমাজের একজন প্রবীণ দায়িত্ববান নাগরিক হিসাবে গড়ে তোলাই হলো রবীন্দ্রনাথের এই শিক্ষার প্রধান অঙ্গ। রবীন্দ্রনাথ এমন একজন দার্শনিক ছিলেন, এমন একজন শিক্ষাবিদ ছিলেন, যিনি মানবের মনের অন্তঃকোণে যে ছোট্ট শিশুটি লুকিয়েছিল তাকে সযত্নে লালিত পালিত করেছেন, লালন পালন করেছেন এবং তা বিশ্ব মানবের জন্য দান করেছেন। যে জাতি অপর জাতি সম্বন্ধে কৌতূহল রাখে না বা জানার ইচ্ছা থাকে না, যে জাতি আত্মগরিমাতে মগ্ন, সে জাতি কিন্তু ধ্বংসের পথে এগিয়ে যাবে। তিনি বলেছেন, সমস্ত জাতির শিক্ষা থেকে অনেক কিছু জানবার বিষয় আছে। তিনি রাশিয়াতে গিয়েছিলেন, রাশিয়া শিক্ষা ব্যবস্থা তিনি দেখলেন, দেখে তিনি খুবই আনন্দিত হন এবং খুবই অবাক হন। তিনি বললেন যে রাশিয়া এমন একটা দেশ যেখানে মাত্র 8 বছরের মধ্যে এমন একটা শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল যার ফলে দেশবাসীর মনের স্বরূপ বদলে যেত। যে মুখ ছিল সে ভাষা খুঁজে পেয়েছিল, যে মূঢ় ছিল তার মনের ঢাকা সরে গেছে বা মনের আবরণ উন্মোচিত হয়েছে, যে অক্ষম ছিল তার মধ্যে আত্মশক্তি জাগ্রত হয়েছে, যে অপমানিত হয়ে ঘরের আড়ালে ঘরের অন্ধকারে লুকিয়েছিল আজ সে সবার সঙ্গে একাসনে বসার অধিকার অর্জন করেছে।
এটা কল্পনা করা মুশকিল যে এত বেশি সংখ্যক মানুষের এত তীব্রভাবে এইভাবে রূপান্তর কি সম্ভব। একদা শীর্ণ নদীতে শিক্ষার জোয়ার এসে লেগেছে দেখে তার মন আনন্দে ভরে উঠত। রবীন্দ্রনাথের দেশের এক প্রান্ত থেকে দ্বিতীয় প্রান্ত পর্যন্ত সমস্ত মানুষ সচেতন এবং সচেষ্ট হয়ে উঠেছে। দূর দিগন্তের পথে বিনা বাধায় এগিয়ে যাওয়ার নতুন আশা এদের সামনে আছে। রবীন্দ্রনাথের রাশিয়ার চিঠি, রাশিয়ার শিক্ষা ব্যবস্থা থেকে আমরা এগুলো জানতে পারি। রবীন্দ্রনাথ বিভিন্ন দেশের শিক্ষা ব্যবস্থা থেকে শিক্ষা অর্জন করেছেন। তিনি বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন এবং শিক্ষাকে তিনি তার জীবন সাধনা করেছেন এবং তিনি সমস্ত জাতি থেকে কিছু না কিছু একটা শেখার আর্জি জানিয়েছেন। এই বলে আজকের ক্লাস এখানে শেষ হলো। এটা রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা বা শিক্ষা দর্শন। তিনি কীরকম শিক্ষা চাইতেন, কীরকম শিক্ষা প্রণালী তিনি প্রণয়ন করতে চেয়েছিলেন। আশ্রমিক শিক্ষা ব্যবস্থা, তপবনের শিক্ষা ব্যবস্থা তিনি চাইতেন, যেখানে গুরু সততভাবে যে জ্ঞান অর্জন করেছেন সেই জ্ঞান দেওয়ার জন্য তিনি সর্বদা উদ্গ্রীব হয়ে থাকবেন। শিক্ষা তখনই সম্পূর্ণ একজন শিক্ষক বা একজন ছাত্র যখন পরবর্তী প্রজন্মের জন্য সে শিক্ষক হতে পারবে এবং পরবর্তী প্রজন্মকে সে শিক্ষা প্রদান করতে পারবে। নিজের মনের ঔৎসুক, নিজের মনের যে জানবার ইচ্ছা, সেটিকে তিনি অবদমিত না করে সেটিকে অতি যত্নে লালিত করবেন এবং তিনি পরবর্তী প্রজন্মের মধ্যে ওই একই ঔৎসুক্য বা জানার ইচ্ছাটাকে তিনি জাগিয়ে তুলবেন। এটি হচ্ছে শিক্ষকের ধর্ম। এবং শিক্ষক সর্বদা বা গুরু সর্বদা দেবেন আহরণ, যেমন তিনি করবেন জ্ঞান, তেমনি তিনি জ্ঞান দেবেন। তিনি না দান করতে পারলে শিক্ষা, তার মনের আত্মতৃপ্তি হবে না, আত্মপ্রশান্তি হবে না এবং মানব সভ্যতাকেও তিনি ঠিকভাবে গড়ে তুলতে পারবেন না। তাই একটি শিক্ষকের ধর্ম হলো প্রত্যেক ছোট্ট শিশুর মধ্যে কৌতূহলী ভাবনার উদয় ঘটানো বা জানবার আগ্রহটাকে চরম শিখরে নিয়ে যাওয়া। এখানেই বলে শেষ করছি। ধন্যবাদ, প্রত্যেককে ধন্যবাদ।